পরিত্যক্ত নিকেতনে সবুজ হয়ে সে বেঁচেছিল। শক্ত করে নিঃশ্বাস নিয়ে আরেকবার পৃথিবীকে দেখতে যেয়ে পিতার সৎ আত্মা ফিরে এসে বজ্রকণ্ঠ হয়ে জানান দিত, এই খুকি, উঠে দাঁড়া, তোর মায়ের আঁচলের গন্ধ ধারণ করে বল, জয় বাংলা, জয় বাংলা। তোকে পারতে হবে, রাসেলের জন্য হলেও তোকে ফিরে আসতে হবে এই বাংলায়। তোকে লেখা পত্রগুলোর জবাব আমাকে ফিরিয়ে দিতে তোকে প্রিয় বাংলাদেশের হাল ধরে বুঝিয়ে দিতে হবে সমাজতান্ত্রিক অর্থনীতি কায়েমে কে ভেবেছিল তোমাদের কথা। বেলা গড়িয়েছে। বাংলার আকাশে 6 রঙের বাহারি নোটন উড়িয়ে বলেছি, আমার নাম শেখ হাসিনা। পথে চলে যেতে যেতে কোনখানে তোমার পরশ আসে। The planet called Earth stands on the doctrine of the social contract. No one is out of politics due to inevitable reasons. Not everyone is a politician. It is more difficult to be a statesman also. But Sheikh Hasina, an extraordinary political entity of Bangladesh, is now discussed all over the world. She is different from others. Why different? Is she the philosopher king of the Greek philosopher Plato's dream? So we have to leave Europe and go to Bangladesh. It is better if 2 or 3 colleagues can be taken for final research about Sheikh Hasina. If someone wants to give commentary on a person like Sheikh Hasina, there definitely needs to be a decent character and should have an acceptable behavior. We found it. He is AHM Khairuzaman Leighton, Presidium member of the ruling party Awami League, who has been able to turn a city into a unique city. It is said that if there is will, there is way. Khairuzaman Leighton proved it. He is a high-profile political figure like his father. Father? AHM Kamaruzaman is one of the best national leader of the country.
Kamaruzaman was one of the 4 national leaders whose name came up for discussions with father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. Kamaruzaman was killed by an evil force on 3rd November 1975. No, his father's actions will not be discussed here. We came to know about one of the greatest politicians of this present world. Let's go to listen what is Khairuzzaman Laden saying about Sheikh Hasina when I faced him. কথায় কথায় কিছু মানুষ বলে যে মাহাথির মোহাম্মদ এবং মালয়েশিয়া এই দুটোর দিকে তাকিয়ে দেখো একজন মাহাথির মোহাম্মদ কীভাবে মালয়েশিয়াকে বদলে দিয়েছেন। আমি এই কথার পরিপ্রেক্ষিতে জোর দিয়ে বলতে পারি যে দক্ষিণ এশিয়ায় এখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অর্থনৈতিক বা অবকাঠামোগত যে উন্নয়ন ঘটেছে, যে দৃশ্যমান হয়েছে, সেটিতে দক্ষিণ এশিয়ার দেশগুলি অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে এবং তারা বাংলাদেশকে দৃষ্টান্ত হিসাবে অনুকরণ করবার জন্য বলছে যে দেখো জাতিসংঘের হিসাবে 2030 সাল নাগাদ বাংলাদেশ হয়তো একটা উন্নত মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে যাবে এবং আমাদের মাথাপিছু আয় বাড়ছে, সেটি হয়তো আরও বাড়বে। 1971 সালে হেনরি কিসিঞ্জার তিনি তার গাত্রদাহ থেকে বলেছিলেন যে বাংলাদেশ তীব্র জনঘনত্ব এবং তার সম্পদের অপ্রতুলতার কারণে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে এবং রাষ্ট্রটি টিকবে না। কিন্তু বাস্তবে একজন শেখ হাসিনা প্রমাণ করে দিলেন সেটি তো হয়নি, বরঞ্চ বাংলাদেশ একটা উন্নয়নের একটা শীর্ষ জায়গায় ইতিমধ্যে চলে এসছে। এবং এই প্রসঙ্গে শেখ হাসিনা যেটা তার লক্ষ্য থাকে সেটি হলো দেশের সাধারণ জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়ন বা ভাগ্য পরিবর্তন অথবা একটু ভালোভাবে জীবনযাপন করবার জন্যে তাদেরকে সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা, অর্থাৎ তাদেরকে নানা রকম তাদের জীবিকার ক্ষেত্র তৈরি করে দেওয়া, তাদেরকে ঘর বানিয়ে দিচ্ছেন তিনি যাদের জমি নেই, বাড়ি নেই, মাসিক মাসোহারা দেয়া, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি নানা রকম ভাতা দেয়া হচ্ছে। এবং এইসব কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনা কিন্তু নিজেকে পৃথিবীর মধ্যে একজন, আমরা দেখছি যে মাদার অফ হিউম্যানিটি তাকে ইতিমধ্যে বলা হচ্ছে, জাতিসংঘ থেকে তিনি স্বীকৃতি পেয়েছেন। তো তিনি এই বাংলাদেশকে আরও অনেক উপরে নিয়ে যাবেন সেটা আমরা আশা করি। How do the esteemed news media of the whole world sees a person like Sheikh Hasina? Let's go back for a bit and soak in the research. By getting German journalists in front? Sheikh Hasina, we are sitting here underneath a painting of your father, who is the founder of Bangladesh, Mujibur Rahman. He got assassinated in August 1975, alongside with many of your family members. But you and your sister, you stayed in Germany that very day. Has this shaped your relationship to Germany? Well, you see, with German we have always good relationship. And 1975, as my husband, he was a nuclear scientist, and he was working in Karlsruhe University. So we just went there for holiday for a few days. That time I was a student of Dhaka University. I would like to come one more time back to the elections which just happened. Your ruling coalition won 288 out of 300 seats. That's 96%. That's nearly 100%. What happened to the opposition? Actually, you see, when you contest election, what people want to see, who is the leader, they couldn't present that. Actually, So their then- lack of politics is mainly there, that they couldn't present any leadership that who will run the country next. Al Jazeera in front of Sheikh Hasina. My mother was a wonderful lady, she sacrificed a lot. My mother never complained anything. She used to look after the whole entire family affairs, our education, household, even my grandparents, they are very old. So she used to support him. In absence of my father, she used to look after the party and how the movement is launched, everything she used to take care. Really?
part I learned from my father as well as my mother. They have digged a grave. I'm seeing that. You knew they were doing that? Yes, I've seen that in my own eyes. And I say, I know, this is my grave perhaps. All right, I'm ready. Do you think first of your country or, for instance, of your wife and children? No, I feel for my country and my people. And then your wife and children? And then my family. I love my people more. My father loved his people more than his family. Yeah. Yes. Yes. And we are proud of that. And you're proud of that? I am proud of that, yes. Yeah, yes. Because my father used to say, unless you love your family, children, how can you love your people? Yeah. A person, if he can love more his people, Yeah. he can sacrifice his life for the people. So it was our commitment to the people. If you don't try these criminals, then you cannot move forward, because it is just like a curse to the nation. The renowned international media talking about Sheikh Hasina. What are they saying? And much credit for Bangladesh's incredible rise goes to Sheikh Hasina Wajid, the daughter of Sheikh Mujibur Rahman and the longest serving Prime Minister of Bangladesh. She's currently serving her 4th term. And she is one of the only 2 women leaders, women heads of state in Asia. The other one is Tsai Ing-wen of Taiwan. Her soft manner and steely determination have often been discussed in the press, but the world knows little about her political journey and her contribution to the growth of a country. Sheikh Hasina's journey has been a fascinating one. She has seen military rule. She has been in detention. She has lived in exile, and she has survived assassination attempts. Her political career began in the late 1960s, when she served as her father's political messenger during his numerous stints in jail. In 1975, she was in West Germany when her father, mother, and 3 brothers were assassinated. On her return to Dhaka in 1981, she became a prominent and outspoken advocate for democracy. In the years that followed, she fought the military generals of Bangladesh and initiated several steps to secure basic human rights for her countrymen. But it wasn't till 1996 when Sheikh Hasina became the Prime Minister of Bangladesh. In her first stint, she achieved laudable successes in many fields, the most significant being the 30-year Ganges water sharing treaty with India, the peace accord on the Chittagong Hill Tracts, the construction of the Bangabandhu Bridge, allowances for distressed women, widows, and the disabled, and the Asharyan project aimed at eradicating homelessness. In 2009, she was re-elected. This time, she oversaw the resolution of maritime disputes with Myanmar and India. Bangladesh's GDP growth surged to 6%. An estimated 50 million Bangladeshis were elevated to the middle income group. And there was a slump in poverty levels from 38% in 2006 to 24% in 2013. In 2014, she secured the top office for the 3rd time. The per capita income of Bangladesh rose to $1,602. The poverty rate slumped further to 22.4%, while forex reserves rose to $32 billion. In 2017, Bangladesh's GDP stood at $250 billion. And in 2019, the annual GDP growth was at 8.15%. Sheikh Hasina has been bestowed with several honors too. The Mother Teresa Award in 1998, the Indira Gandhi Peace Award in 2009, the UNESCO Peace Tree Award in 2014. So I don't want to continue more. I think that everybody should take a break, and then we can make accommodation for younger generation.
উঠি অঙ্গনে আমার If someone from the present generation can think about the generosity of Sheikh Hasina, they can also become the Prime Minister of Bangladesh. Meanwhile, what is AHM Khairuzzama Liton telling about Sheikh Hasina's political life? ন্যায় ও সত্যের পথ কঠিন পথ, আমি এই কঠিন পথকেই বেছে নিয়েছি, এই কথা বলেছিলেন শেখ হাসিনা। এইরকম একটি উক্তি বা বক্তব্য কেবলমাত্র একজন শেখ হাসিনাই বলতে পারেন এবং তার কণ্ঠে এটি মানায়। 1975 সালে তার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার পরিবারের বাড়ি ওই বাসায় বসবাসরত সকল সদস্যের মৃত্যুর পর তিনি ফিরে আসার পরে যে একটা চরম শত্রুভাবাপন্ন একটা রাষ্ট্রে পৌঁছেছিলেন, সেই সময় তার পক্ষে লড়াই সংগ্রাম করা খুব সহজতর ছিল না। কিন্তু তিনি এই তারপরেও জেনে শুনেই এই ন্যায় ও সত্যের পথ বেছে নিয়ে লড়াই শুরু করলেন, সংগ্রাম শুরু করলেন, আন্দোলন শুরু করলেন এবং ধীরে ধীরে বাংলাদেশের মানুষ, যারা স্বাধীনতাকামী, যারা মুক্তিকামী মানুষ, তারা একে একে সব তার পতাকা তলে কাতারবদ্ধ হতে লাগলো এবং তার পরিণতিতে আমরা দেখলাম দীর্ঘ প্রায় 15 বছরের আন্দোলনের পরে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলো এবং তিনি সরকারে এসে প্রধানমন্ত্রী হলেন। তার জীবনের যে বাস্তবতা দুটোর মধ্যে খুবই মিল পায় এবং এটি তিনি এখন পর্যন্ত সেইভাবেই চলছেন এবং আশা করা যায় তিনি শেষ পর্যন্ত এইভাবেই চলবেন। তিনি একজন যোদ্ধা, তিনি একজন মহিষী নারী এবং আমি তো মনে করি যে তিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নারী। The best political workers are the ones who are behind the success achieved by the state, said Machiavelli. Sheikh Hasina is one of such example. শেখ হাসিনার 3টি উক্তি আমাকে ভীষণভাবে নাড়া দেয়। প্রথমটি হলো, তিনি বলেছেন যে যদি আলোচিত হতে চাও তাহলে সমালোচনাকে ভয় করো না, কারণ সমালোচনাও এক প্রকার আলোচনা। দ্বিতীয়টি তিনি বলেছিলেন যে আমি রাজনীতি করতে এসেছি, ব্যবসা করতে আসিনি। আর 3 নম্বরটি বলেছিলেন যে গণতন্ত্রের পূর্ব শর্ত হলো একটি স্বাধীন নিরপেক্ষ সংবাদ মাধ্যম। এই 3টি কথার মধ্যে দিয়ে কিন্তু তার দৃষ্টিভঙ্গি অনেকটাই পরিষ্কার হয়ে উঠে আসে আমাদের সামনে। তার প্রথম উক্তিটি যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে বোঝা যায় যে তিনি সমালোচনাকে অত্যন্ত গুরুত্ব দেন এবং গুরুত্ব দেন বলেই সে সমালোচনার খণ্ডন করবার জন্য কী বলা দরকার সেটিও তিনি নির্ধারণ করেন। অর্থাৎ এক কথা বলতে গেলে সাধারণ জনমানুষের মনের যে অনুভূতিগুলি আছে, আবেগগুলি আছে, সেগুলিকে তিনি ধারণ করেন এবং এটি তাকে আরও বেশি মহান করে তুলেছে। তার দ্বিতীয় উক্তিটির মাধ্যমে তিনি বুঝিয়েছেন যে দুর্নীতি সুশাসনের ক্ষেত্রে অন্তরায় এবং এই ক্ষেত্রে তিনি জিরো টলারেন্স তার পদক্ষেপ রেখেছেন এবং সেটি অব্যাহত আছে। এবং তিনি বলেছেন যে দুর্নীতি যারা করবে সে যদি তার নিজের দলের কেউ হয় তাও তিনি ছাড় দেবেন না এবং তিনি ছাড় দেননি। তিন নম্বর উক্তিটি থেকে আমরা যেটা বুঝতে পারি সেটি হলো, এখানে তিনি 2টি বিশেষ শব্দ ব্যবহার করেছেন, বিশ্বাসযোগ্য গণমাধ্যম। বিশ্বাসযোগ্য গণমাধ্যম ছিল বলেই বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে এক ধাপ এগিয়ে ছিল। সেই সময় এই ভূমিকাটি পালন করত খুবই প্রচারিত পত্রিকা দৈনিক ইত্তেফাক। আজকের দিনে সেরকম সংবাদপত্রের ভীষণ প্রয়োজন গণতন্ত্রের চর্চার জন্য এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য।
Socrates taught that the purpose of politics was not to capture power, nor it was an art how to remain in power. The politics of Sheikh Hasina can be claimed as an art. 1981 সালে দেশে ফিরে আসার পরে মানিক মে এভিনিউতে এক জনসভায়, বিশাল জনসমুদ্রে শেখ হাসিনা বলেছিলেন, আমি বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আমার পিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন বাঙালির মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। আজ যদি সেটা করতে ব্যর্থ হই তাহলে আমার জন্য মৃত্যুই শ্রেয়। গ্রিক দার্শনিক সক্রেটিস যেমন বলেছিলেন যে তার একটা বিখ্যাত উক্তি যে মৃত্যুই মানুষের জন্য সর্বাধিক শ্রেয়। এটি মাথায় রেখেই শেখ হাসিনা যে কাজগুলি করেছেন, অসম্ভব কাজ। যদি যেহেতু তিনি পরোয়া করেন না, সে কারণে তিনি মৃত্যু ঝুঁকি মাথায় নিয়ে অসংখ্য নির্মাণ কাজ করেছেন, চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, গণতন্ত্রকে সঠিক পথে ধরে রেখেছেন। শেখ হাসিনা সম্পর্কে আমাদের দেশের তরুণ যুব সমাজকে আরও বেশি সংখ্যক পড়তে হবে, জানতে হবে, তাকে বুঝতে হবে। কারণ তিনি এখন আর কোনো একটি দেশের সফল প্রধানমন্ত্রী নন, তিনি আন্তর্জাতিক পর্যায়ের একজন সফল রাষ্ট্রনায়কে উপনীত হয়েছেন। স্বাধীনতা অর্জনের জন্য দীর্ঘ প্রস্তুতির পর্বে আমরা নিউক্লিয়াসের কথা শুনেছি এবং জানি, সেটি সেই সময়ের বাস্তবতা ছিল। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা দেশে ফিরে আসার পরে এই কথা কি আর বুঝতে কারো বাকি আছে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যে 50 বছর পার করলো, তার নিউক্লিয়াস তো তিনি নিজেই, শেখ হাসিনাই নিজে। তিনি অত্যন্ত সৎ মানুষ বলেই কথা বলতে পারেন যে আমি যদি অসুস্থ হই, আমার চিকিৎসা করার জন্য দেশের বাইরে নেবার দরকার নেই, আমি দেশেই চিকিৎসা নেব। তিনি একজন বিচক্ষণ ব্যক্তি বলেই বলতে পারেন যে সামরিকতন্ত্রের মাধ্যমে কখনো কোনো মুক্তি আসতে পারে না, গণতন্ত্রে একমাত্র মুক্তির ঠিকানা। তিনি একজন চরিত্রবান সত্তা হয়েই বলেন, মুক্ত চিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া এটি একটা অপরাধ। আমার বিশ্বাস যে দেশের স্বাধীনতাকামী প্রত্যেকটি মানুষ বিশ্বাস করে শেখ হাসিনাই পেরেছেন, শেখ হাসিনাই পারবেন, শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে। Aristotle believed that to become an effective leader, we must first be a follower. To intimately understand the needs and wants of the group, Sheikh Hasina is a strong example. সালের 24 জুন সরকার গঠনের পর দায়িত্ব গ্রহণকালে শেখ হাসিনা যেটি বললেন, সভ্য সমাজের রীতি আইন বিধান মেনেই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই উক্তি একজন দার্শনিকের মুখেই মানায়। অর্থাৎ শেখ হাসিনাকে আমি এখানে দার্শনিকের মর্যাদায় দেখছি। অর্থাৎ তিনি 26 বছর আগেই বললেন যে গণতন্ত্রের জন্যে সভ্য আইন এবং বিধান এর প্রয়োজন আছে। আসলে এখন যদি প্রশ্ন করি, আমরা কি আমাদের দেশের নাগরিকদেরকে সেভাবে তৈরি করতে পেরেছি? সামাজিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক বিভিন্ন দিক দিয়ে তারা কি প্রশিক্ষিত হয়েছে? উত্তরে অবশ্যই আসবে যে না, এখনও বেশ কিছুটা সময় লাগবে। কিন্তু এটি শেখ হাসিনা বোঝেন এবং সেই কারণেই এই অন্তর্বর্তীকালীন সময়ে যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশের জনগণ সবাই বুঝে উঠতে পারছেন বিষয়টি, অন্য কোন অপশক্তির হাতে দেশের রাজনীতিতে ছেড়ে দেওয়া যায় না। শেখ হাসিনা যা বোঝেন আমরা অন্যদের মধ্যে তা দেখতে পাই না। আসলে একজন সংসদ সদস্যের কাজটা কি? আইন প্রণয়ন করা এবং সেই আইনের সুরক্ষা নিশ্চিত করা। এই ক্ষেত্রে যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে শেখ হাসিনা কি একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াননি? দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে
বিশ্বে তো নানা রকম গণতন্ত্র প্রচলিত আছে এবং আওয়ামী লীগ দীর্ঘ প্রায় 15 বছর একটানা ক্ষমতায় আছে। এই সময়কালের মধ্যে শেখ হাসিনা অবশ্যই এক্সপেরিমেন্ট করতে পারতেন গণতান্ত্রিক বিভিন্ন মডেল নিয়ে, কিন্তু তিনি তা করেননি। অর্থাৎ গণতন্ত্রের পরিপূর্ণ বিকাশে যেতে আমাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। Listen, Bangladeshi girls, they behave humanitarianly. They provided food for them, medicine for them, they provided money, and they just allow them to return to their own home. Not allow, they force them to No, return it is home. not true. They didn't force them, rather they pursue them that you should go back to your own country, and they went back. Prime Minister, you know full well that they are being persecuted in their own country. They tried to run away and they're refused entry to your country. Well, why we should allow to enter our country? We just pursue them and we provided them everything what they needed. Why you asking me this question? You should ask this question to the Myanmar government. It is not our responsibility, it is their responsibility. No one is blaming Bangladesh for the situation But why in Bangladesh? Rakhine State. Why Bangladesh? What we are saying is you are evading your responsibilities Listen, to desperate people. any citizen from any country try to enter your country, do you take them or do you provide refugee status? In England, I am talking about England. If anybody come here, do you give them refugee status? You don't, right? No, none of you can defeat her. Sheikh Hasina's rule sets her apart from others. She do politics to protect public interest. She does not rely on foreign powers to run the country. She is the nationalist. After 51 years, the people of Bangladesh have started to say that no one like Sheikh Hasina was able to give successful leadership as a ruler. Being an economically enlightened character, she fights to determine the destiny of her country's people. Each one has to find peace from within, and peace to be real must be unaffected by outside circumstances. Isn't Sheikh Hasina a symbol of peace by giving shelter to more than 1 million Rohingyas? Never bow down or allow others to fix your crown. Let it shine on its own. See what it has become. Hold hand to hand with all of your sisters. Be confident, be strong. In all the obstacles women have overcome, we have more power like never before. Don't let them forget what we were fighting for. বাঙালি নারীর নিজস্ব কৃষ্টিকে শেখ হাসিনা অন্তরে ধারণ করেন, লালন করেন। তিনি একজন মা হয়েই ক্রিকেট খেলা দেখতে স্টেডিয়ামে ছুটে যান এবং আমরা জানি যে তিনি খেলোয়াড়দেরকে নিজ হাতে রান্না করে খাইয়েছেন প্রধানমন্ত্রী থেকেও, এবং একজন মায়ের যে সমস্ত গুণাবলী থাকা দরকার তা তার মধ্যে সবই আমরা দেখতে পাই। তিনি তার পুত্র এবং কন্যাকে নিয়ে, তার বোনকে নিয়ে পদ্মা সেতু উদ্বোধনের আগে সেখানে দাঁড়িয়ে যে ছবিগুলি তুলেছেন, অভাবনীয়, অকল্পনীয়। এত চমৎকার পারিবারিক দৃশ্য এটি পাওয়াই মুশকিল। তিনি নারীর ক্ষমতায়ন চান বা সর্বস্তরে নারীকে দেখতে চান, কিন্তু পুরুষকে বাদ দিয়ে নয়। তিনি চান নারী এবং পুরুষ সুসমন্বয়ের মাধ্যমে এই সমস্ত কর্মকাণ্ড হোক, দেশটা এগিয়ে যায়। One of the most important theoretical challenges facing us is developing a viable alternative to capitalism. Achieving this requires rethinking basic premises of social theory and practice, given the difficulties of
freeing humanity from such problems as alienation, class domination, and the capitalist law of value. জীবনযাত্রার মান উন্নত করার এটি তিনি করে যাচ্ছেন এবং এই কাজটি কিন্তু আসলে বামপন্থী রাজনীতিবিদ যারা তাদের বলার কথা এবং করারও কথা তারা সেখানে ব্যর্থ হলেন এবং শেখ হাসিনা যেন তাদেরকে দেখিয়ে বলছেন যে তোমরা এটি পারবে না, এটাও আমি করে দেখাচ্ছি, তোমাদেরকে দেখো কিভাবে করতে হয়। The left parties of Bangladesh could not prove themselves. They could not go to the government asking for a social economy which is standing with demand in the constitution of the country. তবে শেখ হাসিনা আবার ধর্মভিত্তিক দলগুলি যেগুলি আছে বাংলাদেশে তাদেরকে বলেছেন যে তোমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করো না, আর তবে তোমরা নিজেরা ধর্ম নিয়েই থাকো, কারণ আমার মনটাও সেই ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে থাকে, আমিও সেদিকেই থাকি। There is a presence of right-wing politics in Bangladesh. Sheikh Hasina has been able to keep the fundamental political power of Bangladesh in status only by leadership. Bangabandhu used to write letters to his daughter Hashu. If that is the case, today's Sheikh Hasina can write a letter to her father and say that, "Father, I'm fighting for your golden Bengal." এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। He was able to unite the people of Bengal with his magical voice. He had passion. His heart ached for the people. One day, everything changed. Political evil forces killed him. But Sheikh Hasina has proved that she has the ability to fight even after surpassing her predecessor. Emerged as a ruler according to their own culture, established their own suitable governance system. Sheikh Hasina, she won Machiavelli by walking like a father, quality leadership, and become the philosopher king, Plato's positive king. One who is educated becomes a being devoted to the welfare of herself and the community. In order to gain public trust, Sheikh Hasina has kept the boat at the wharf. Now people don't have to do manual labor work to drive the boat. The boat changed his body. Bangladesh is moving forward under her leadership. Sheikh Hasina was born to be a leader. It is difficult to stop the express of Sheikh Hasina, which is full of struggle. May she be good to the righteous souls of the family. বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরাম তথা প্রেসিডিয়াম সদস্য হিসাবে AHM খায়রুজ্জামান লিটন বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ রাজনৈতিক নারী সত্তা শেখ হাসিনাকে জয় বাংলা আগে বাড়োর প্রতীকী ঐক্য হিসাবে ধরেন। তিনি মনে করেন
আগে বাড়াই যেত না যদি আওয়ামী লীগের হাল তিনি একদা না ধরতেন। একজন লিটন জাতীয় মুখপাত্র হিসাবে হালে আবির্ভূত হয়েছেন। পিতা AHM কামারুজ্জামানের মতো করেই তিনিও তার জাতকে চেনাতে সক্ষম হচ্ছেন। বাংলাদেশের বিভাগীয় শহর রাজশাহীর নগর সেবক হিসাবে তিনি শহরটাকে বদলিয়ে সাহস নিয়ে বলতে পারছেন, এসো এসো আমার শহরে, যে শহর ইউরোপের মতো করে সেজেছে। তিনি কলাম লেখক হিসাবেও খুবই উন্নত লেখনী শৈলীর মাধ্যমে বলছেন এভাবে লিখতে হয়। তার কাছে একজন শেখ হাসিনার রাজনৈতিক জীবনের আলেখ্য মহাকাব্যের মতো। লিটন বলছেন, পরিবারের প্রায় সবাইকে হারিয়ে শেখ হাসিনার জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, আছে জনগোষ্ঠীর অনুকূলে শ্রেণী সংগ্রামের লড়াইও। বাংলাদেশকে সোনার বাংলা করার জন্য মহান স্রষ্টার উপর নিজের জীবনকে ছেড়ে দিয়ে পথ তার অমসৃণ হলেও শেখ হাসিনার আছে ঝুঁকি নেয়ার অনিশেষ ক্ষমতা। তাই AHM খায়রুজ্জামান লিটন কবিতা লিখে বললেন, 80 দশকে তাঁর প্রত্যাবর্তনে মেঘের ঠোঁটেও মিষ্টি হাসি ফিরেছিল। খরার মাঝে এক পশলা বৃষ্টি হয়ে খুকির চোখের কোণের জল যদিও আজও শুকায়নি। বাবার মুখে মাথা না রাখতে পারার কষ্ট ডুকরে ডুকরে কাঁদায়। গণতন্ত্রের মানুষ কন্যা হয়ে সবাইকে পিছু ফেলে মানবতাকে করেছে ফেরি। শাসন রীতির রং না বদলিয়ে জনস্বার্থ নিশ্চিতে করেননি তিনি দেরি। সামাজিক নিরাপত্তার ছাউনি দিতে যে অপশক্তি যতই দিয়েছে উঁকি, বারবার করে জানান দিয়েছে বঙ্গকন্যা, নিতে জানি আমি ঝুঁকি। কাঁদি না আর যখন তখন একটু ব্যথায়, ভেঙে পড়ি না হত্যা চেষ্টা শত বাধায়। আমি তাই প্রতিশ্রুতিবদ্ধ, শুধুই আমার ভালোবাসা নাও। গেয়ে ওঠো বলছি, বুকে হাত রেখে আমার সোনার বাংলা। সব ধর্মের ভাইয়েরা আমার, আমি প্রার্থনারত তোমাদের জন্য। তাই আবার বলো, বারবার করে বলো, জয় বাংলা। May the generations and unborn children of this planet get her in textbooks. We finished the research on a true legend after we came back home. Maybe it can't be finished. It will be continued. আবারও ভোর, আবারও অপেক্ষা। জানি এই পৃথিবী স্বাধীনতার ছবি আঁকা আমাদেরই হাতে।